ক্লাসে আমরা শিখছি যে অয়লার দিয়ে কিভাবে ম্যাথ সলভ করতে হয় এবং ওমেগা ইকুয়াল টু 1 এটা শিখছিলাম। তারপর ওমেগা কি করে, ওমেগা এমন একটা সংখ্যা যেটা হলো 120 ডিগ্রি ঘোরায় কোনো সংখ্যাকে, এবং ওমেগার মাথার উপর যদি ক্রমান্বয় মানে ক্রমিক সংখ্যাগুলো থাকে তাদের তিনটা করে নিয়ে তাদের যোগফল হয় শূন্য। ঠিক আছে, এটাও শিখছিলাম। তারপর আমরা শিখছিলাম যে ত্রিঘাত যদি কোনো ইয়ে থাকে এগুলোর মূল আমরা কিভাবে ফাইন্ড করি, মানে এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। এটা তিনটা মূল পাইছিলাম, যেটা ছিল হলো 1 ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার। সো আমরা যদি এরকম যদি এ কিউব থাকে বা ঘনমূল যদি বের করতে বলে তখন আমরা এগুলো পাইছিলাম। ঠিক আছে, এগুলো আবার আমি রিমাইন্ড করাই দিলাম এবং এখানে একবার দেখাই দিই যে এগুলো আমরা একটু গত ক্লাসে শিখে আসছি। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এই ক্লাসে শিখবো যে কিভাবে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়। ওকে, বর্গমূল নির্ণয়ের সূত্র এখানে দেওয়া আছে। এটা হলো কাইন্ড অফ শর্টকাট ভাবে আমরা মনে রাখতে পারি। তার মানে এখানে কি লেখা আছে আমরা যদি একটু লিখি তাহলে ছিল a প্লাস আইবি, এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। সো এটা অথবা আমরা লিখতে পারি আইবি। সো বর্গমূল তার মানে দুইটা মূল অবশ্যই বার হবে। তো এটার সূত্র ছিল হলো প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট আর প্লাস এ, চিহ্ন এখানে যদি প্লাস হয় তাহলে এখানেও প্লাস হবে। ঠিক আছে, রুট ওভার আর মাইনাস এ, এখানে শুধু একটা আই থাকে। ওকে, তো আর কি ছিল, আর এর ভ্যালু ছিল হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এটা কি, এ হলো বাস্তব মানটা। তাহলে আমরা একটা ম্যাথ যদি এই রিলেটেড একটা ম্যাথ করি তাহলে দেখি তো, যে বলা আছে রুট ওভার আই এর মান নির্ণয় করো, তার মানে আই টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, ওকে, তো সূত্র অনুসারে ওয়ান বাই রুট টু প্লাস মাইনাস রুট ওভার আর প্লাস এ, এখানে বাস্তব মানটা যদি আমরা জটিল সংখ্যায় লিখি তাহলে বাস্তব মান শূন্য, আর আই এবং অবাস্তব অক্ষের মান হলো ওয়ান। তো এটা বের করতে বলা হয়েছে। সো এর ভ্যালু তো শূন্য, এখানে এর ভ্যালু কত, শূন্য না? হ্যাঁ, তো এখানে প্লাস না মাইনাস, প্লাস, তাহলে রুট ওভার আই আর প্লাস। এখন বলো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু ওয়ান, এখানে দেখতে পাচ্ছি আর এর ভ্যালু ওয়ান। সো এটা ওয়ান, তাহলে এটার উত্তর হবে প্লাস মাইনাস আর রুট ওয়ান, এটার ভ্যালু শূন্য, তাহলে প্লাস আই রুট ওয়ান। তো রুট ওয়ান করলে তো এটা ওয়ানই আসে, সো প্লাস মাইনাস রুট মানে ওয়ান আর কি, ওয়ান প্লাস আই। ঠিক আছে, এটাই উত্তর। তাহলে আমরা এটা বের করতে পারলাম যে রুট আই এর ভ্যালু। আচ্ছা, এটা যদি কোনো কারণে অয়লারিয়ান ফর্মে দেয় তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমরা এটা চাচ্ছি যে অয়লারিয়ান ফর্ম দিয়ে প্রকাশ করতে, অয়লারিয়ান ফর্ম দিয়ে প্রকাশ করতে। তাহলে এটা কি ছিল, এটা ছিল হলো শূন্য প্লাস আই তার মাথার উপর হাফ। তো এটাকে যদি আর থিতা দিয়ে প্রকাশ করি, আর ই টু দি পাওয়ার আই থিতা দিয়ে প্রকাশ করি তাহলে কত আসবে, আর এর ভ্যালু ওয়ান, ই টু দি পাওয়ার আই, থিতার ভ্যালু কত, এটা থিতার ভ্যালু, এটা কোথায় আছে, এখানে, এটা তো আই। সো এখান থেকে বাস্তব অক্ষের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, সো পাই বাই টু। ঠিক আছে, এটা প্রকাশ করলাম। ঠিক আছে, ওকে, তাহলে এটার ভ্যালু কত আসে দেখি তো আমরা। তার মাথার উপর কত আছে, এটার মাথার উপর দেওয়া আছে হলো হাফ, তাহলে কি আসলো, ই টু দি পাওয়ার আই পাই বাই ফোর। এটা কি আসে, cos 4 প্লাস আই সাইন পাই বাই ফোর। তাহলে এটার ভ্যালু আসে হলো ওয়ান বাই রুট টু প্লাস আই ওয়ান বাই রুট টু। ঠিক আছে, এই যে আগেও এটা আসছিল, কিন্তু এখানে তো আমরা একটা ভ্যালু পাইলাম। তার মানে এই প্রসেসে কোন একটা আহ, ভুল আছে, এই জন্য আমরা একটা ভ্যালু পাইছি। সো আমার তো পাওয়ার কথা ছিল দুইটা ভ্যালু, আগেরটাতে দেখছিলাম যে প্লাস মাইনাস দিয়ে দুইটা ভ্যালু পাইছিলাম, কিন্তু এটাতে পাইলাম একটা ভ্যালু। তাহলে আমাদের এই প্রসেসে কোন একটা ভুল আছে যেটাকে আমরা মডিফাই করতে হবে। তাহলে আমরা অয়লারিয়ান ফর্মটাকে একটু মডিফাই করবো এখন। আচ্ছা, তো আমরা যখন কোনো আর্গুমেন্ট বের করি, এটা থিটা ছিল। সো এই কোণটা কত ছিল জানো, 2n পাই, যেখানে n এর মান শূন্য, 1 2 3 ডট 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 এরকম ছিল। তাহলে আমরা মানে এই কোণ একবার ঘুরে আসলাম তারপর আবার গেলাম, তাতে তো আমার কোনো মানের কোনো পরিবর্তন হবে না, শুধু মুখ্য মুখ্য যে আর্গুমেন্ট ছিল ওইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যে জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা লিখতাম, এটার সঙ্গে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 2n পাই, এটা লিখতে পারি। ঠিক আছে, যেখানে n এর মান শূন্য থেকে শুরু হবে, n এর মান শূন্য থেকে শুরু, 1 2 এইভাবে। তাহলে আমরা যে আই টু দি পাওয়ার হাফ লিখছিলাম, এখানে আমরা কত দূর পর্যন্ত যাব, শূন্য অ্যান্ড ওয়ান, কারণ দুইটা ভ্যালু পাবো, সো দুইটা মান নিব। তাহলে সেম অ্যাপ্রোচে যদি আমি অঙ্কটা আবার করি তাহলে কি আসে আমি দেখি তো, কি ছিল, রুট আই। সো এটার মানে কি ছিল, আই টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তার মানে ওয়ান ই টু দি পাওয়ার আই পাই বাই টু ছিল।
তার মাথার উপর কত ছিল? হাফ। তারপরে এটা আসছে হলো e টু দি পাওয়ার I পাই বাই 4। কিন্তু আমি কি করব? ওই যে 2n পাই যোগ করতে হবে, ঠিক আছে? 2n পাই, সরি, পাই বাই 2 প্লাস এটা তার মাথার উপর কত আছে, এটা যোগ করলে তো কোনো সমস্যা নাই। এই যে এই কোণের সঙ্গে এটা কি থিতা না? এটা ছিল থিতা, তো আমি 2n পাই তো যোগ করতে পারি থিতার সঙ্গে, সো এটাই করে দিচ্ছি, পাই বাই 2 প্লাস 2n পাই, আর মাথার উপর হাফ রেখে দিলাম। তাহলে ফাইনাল অ্যান্সারটা কি আসলো? পাই বাই 4 প্লাস পাই, n পাই। ওকে, n এর মান যখন শূন্য তখন আমি কি পাইলাম? I পাই বাই 4, তার মানে পাইছিলাম হলো 1 বাই রুট 2 প্লাস I 1 বাই রুট 2 প্লাস পাইলাম। এখন আমি যদি n এর মান 1 বসাই তাহলে কি হবে? e টু দি পাওয়ার I আর পাই বাই 4 প্লাস হলো পাই, তাহলে কি আসে? cos অফ 5 পাই বাই 4 প্লাস I সাইন 5 পাই বাই 4। আচ্ছা 5 পাই বাই 4 মানে কি? দেখি তো, 180 ভাগ 4, এটা মানে 225 ডিগ্রি। 225 ডিগ্রি, cos 225 ডিগ্রির মান হলো মাইনাস 1 বাই রুট 2, আর সাইন এটাও মাইনাস আসে 1 বাই রুট 2 আই, ঠিক আছে? সাইন অফ, ওকে, তাহলে এই যে দুইটা ভ্যালু আমরা পাইলাম। আমরা এইভাবে যে কোনো জটিল সংখ্যার আমরা দুইটা প্রসেসে করতে পারি, একটা কার্তেশীয় প্রসেসে ওর বর্গমূল নির্ণয় করতে পারি, অথবা অয়লারিয়ান ফর্ম দিয়েও আমরা কোনো জটিল সংখ্যার মূল নির্ণয় করতে পারি। তাহলে শিখলাম, ঠিক আছে? এটাকে আমরা অয়লারিয়ান ফর্ম দিয়েও সলভ করা শিখলাম। ওকে, তাহলে আমরা আর একটু দেখি যে আমরা একটু উম, ঘনমূল নির্ণয় করা শিখব। ঘনমূল যে কি ছিল, যে এক্স কিউব ইকুয়াল টু 1 থাকতো তখন পাইতাম হলো 1, তাই না? তো এটাকে কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু যদি আমি পাশে পাঠাই দিই তাহলে 1, তাই তো? তো 1 মানে কি শিখলাম? যে আমরা এটা কি 0 প্লাস 1 লিখতে পারি, 0i প্লাস 1, ঠিক আছে? তারপর 1 বাই থার্ড লিখতে পারি। তাহলে এটা কি? একটা জটিল সংখ্যা, জটিল সংখ্যাকে আর থিটা দ্বারা প্রকাশ করা যায়, এবং আর এর ভ্যালু কত? 1, আর ই টু দি পাওয়ার আই, এটা কততে? 0 ডিগ্রিতে, 0, 0 ডিগ্রি, মানে এটা থিতা, থিতার ভ্যালু কত? 0 না? এখান থেকে যদি আমরা আর থিতা বের করি, আর এর মান 1 আর থিতার ভ্যালু হলো 0, তাহলে আমরা এটা কি জানি? থিতা প্লাস 2n পাই, এটা লিখে দিলাম। তার মাথার উপর কত আছে? তার মাথার উপর আছে হলো, মাথার উপর আছে কত? 1 বাই থার্ড। তাহলে এটা আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই, এটা কত? থিতা প্লাস থিতার মান 0, 2n পাই, তার মাথার উপর আছে হলো 1 থার্ড। কারণ আমরা কোনটা বের করতে বলছে? কিউব ছিল, তার মানে 1 থার্ড বের করতে বলছে কিউবের, তার মানে n এর মান আসবে 0, 1, 2, মানে তিনটা ভ্যালু নিব আমরা। দ্বিঘাত যখন ছিল বা আমরা যখন বর্গমূল নির্ণয় করছিলাম তখন দুইটা, এখন যখন ঘনমূল নির্ণয় করবো তখন তিনটা, 0, 1, 2, সো এক কমাবে আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা কি লিখতে পারি? যখন n এর মান 0 তখন এটি উপর i 0, তাহলে cos অফ 0 প্লাস i sin অফ 0, এটার মান কত আসে? 1, এটার মান 0, সো এটার ভ্যালু একটা 1 আসলো। তারপর এটা যদি আমরা একটু মিশিয়ে দিই, তার মানে আমি একটা ভ্যালু পাইলাম 1, আমরা ভ্যালুটা পাশে লিখে রাখি, একটা ভ্যালু পাইলাম 1। ওকে, তারপরটা কি পাবো দেখি তো? n এর মান যখন 1 তখন কি আসবে? ই টু দি পাওয়ার i 1, সো 0 প্লাস 2, 1 ইন্টু পাই বাই থার্ড, তখন এটা আসলে হলো ই টু দি পাওয়ার i cos অফ, সরি এই কোনটা কত? 2 পাই বাই 3 পাইলাম, কোনটা পাইলাম? তাহলে cos অফ 2 পাই বাই 3 sin 2 পাই বাই 3, 120 ডিগ্রি করে, সো cos 120 ডিগ্রির মান হলো হাফ, আর এটা হলো √3/2 পাই। তো এটা কি ওমেগা ছিল না? ওমেগা ছিল, তো n এর মান যখন 1 তখন ওমেগা। তাহলে আরেকটা ভ্যালু পাইলাম, কি পাইলাম? আরেকটা ভ্যালু পাইলাম হলো ওমেগা। এখন আরেকটু আমরা দেখি, এটা মিশিয়ে দিলাম। আচ্ছা, তখন n এর মান যখন 2 হবে তখন কি হবে? যদি পড়াই 0 প্লাস 2 ইন্টু পাই বাই থার্ড, তাহলে ই টু দি পাওয়ার 4 i 4 পাই বাই 3। আচ্ছা 4 পাই বাই 3 মানে কি? cos 4 পাই বাই 3, 4 পাই বাই 3 i sin 4 পাই বাই 3, ঠিক আছে? তো এটার ভ্যালু আসলে কত আসে? এটার ভ্যালু যদি আমরা দেখি একটু, তাহলে এটা আসবে মাইনাস 1 বাই রুট 2 প্লাস, সরি, মাইনাস i √3/2। তো এটা কি ছিল? ওমেগা স্কয়ার, তার মানে 1 ওমেগা স্কয়ার, এন্ড ওমেগা, এটাও আমরা বের করতে পারলাম অয়লারিয়ান মেথড দিয়ে,
ঠিক আছে, অয়লারের মেথড দিয়ে আগের দিন আমরা শিখছিলাম যে ওয়ান যদি থাকে, এইরকম যদি থাকে, তাহলে ওইটার ভ্যালুগুলো হয় ওয়ান ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার। আশা করে দেখলাম। আচ্ছা, তাহলে এখানে একটা চতুর্থ মূল বের করার একটা অঙ্ক দিছে। সো আমরা এখানে একটা সলভ দিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে দেখতে পারো, অথবা আমি শিখাইছি অয়লারিয়ান ফর্ম। সো অয়লারিয়ান ফর্ম দিয়ে ট্রাই করতে পারো। আমরা পরের অঙ্কে যাই, যেমন এই অঙ্কটা বলছে। আচ্ছা, তো আমরা এটাকে কি ধরতে পারি, এক্স ইকাল টু কিউব মাইনাস, তো আমরা তো দুইটা প্রসেসে শিখছি, অয়লারিয়ান অথবা আগের দিনে যেটা শিখাইছিলাম ওটা। সো এক্স কিউব ইকাল টু মাইনাস, ঠিক আছে, তাহলে এক্স কিউব ইকাল টু কি লিখতে পারি, আই কিউব। আই কিউব মানে কি মাইনাস ওয়ান, ওই যে আই কিউব মানে কি একটা আই, তারপর দুইটা আই, তারপর তিনটা আই, তিনটা আই মানে কি মাইনাস আই, তো ওইটা আর কি, ওইটা লিখলাম। এখন কি লেখা যায় দেখি তো, এটা আই কিউব লিখছি। সো আমরা আগের দিনে শিখছিলাম এ কিউব যদি থাকে তাহলে এ এ ওমেগা এন্ড এ ওমেগা স্কোয়ার হয়, তাহলে এটার ভ্যালু হবে, এক্স এর ভ্যালু হবে আই, এক্স এর ভ্যালু হবে আই ওমেগা, এক্স এর ভ্যালু হবে আই ওমেগা স্কোয়ার। তাহলে এখন এটাই হবে উত্তর। এখন কোথায় আছে এটা দেখি। এই যে বি নাম্বার, ঠিক আছে, তাহলে এটা পারা গেল। ওকে, এখানে আমি অয়েলারিয়ান ফর্মটা লিখে দিছি। অয়েলারিয়ান ফর্ম বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু মাইনাস 64, অথবা এটাকে কি লিখতে পারি, এক্স কিউবের উপর হোল স্কোয়ার, আর এটা লিখতে পারি, আচ্ছা মাইনাস ওয়ান মানে কি আই স্কোয়ার না, তাহলে আমরা এইট আই হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে এক্স কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস এইট আই লিখতে পারি। আচ্ছা, তাহলে একটা প্লাস নিলাম, আর একটা কি নিতে পারি, আর একটা মাইনাস, এইটাই। আচ্ছা, তাহলে এক্স কিউব ইকুয়াল টু আমরা এখান থেকে কি লিখতে পারি, এই যে প্লাস এইটাই আসছে, তাই না, তো এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস টু আই, তারপর কিউব মানে কি, আই কিউব মানে মাইনাস ওয়ান মাইনাস আই, সো মাইনাস আই আর মাইনাস কাটাকাটি যে আবার আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, তাহলে এটা কি লিখতে পারলাম, এক্স কিউব ইকুয়াল টু ওই যে ওইটার মতো করে এ কিউব, ওইখান থেকে আমরা কি লিখতে পারতাম, ওইটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে এ এ ওমেগা অ্যান্ড এ ওমেগা স্কোয়ার। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে মাইনাস টু আই মাইনাস টু আই ওমেগা অ্যান্ড মাইনাস টু আই ওমেগা স্কোয়ার, এটা একটা আনসার। আচ্ছা, সিমিলার ওয়েতে যদি আমরা এটা আগাই, তাহলে এক্স কিউব ইকাল টু টু আই কিউব, ঠিক আছে, তারপর এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এক্স ইকাল টু এই যে এটার মতো করে টু আই, টু আই ওমেগা অ্যান্ড টু আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে তো আমরা শিখলাম যে কোনো যদি ষষ্ঠমূল নির্ণয় করতে বলে তাহলে আমরা ষষ্ঠমূলটা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, এইটাই যদি আমরা অয়লারিয়ান ফর্ম দিয়ে সলভ করার চেষ্টা করি তাহলে দেখি তো কি অবস্থা হয়। একটু মিশিয়ে দিলাম। আচ্ছা, অয়লারিয়ান ফর্ম কি ছিল, যে কোনো সংখ্যাকে আগে আমাকে অয়লারিয়ান ফর্মে প্রকাশ করার জন্য ওইটাকে আগে জটিল আকারে প্রকাশ করে নিতে হয়। জেড ইকুয়াল টু যদি আমরা লিখি মাইনাস 64 প্লাস আই ইন্টু শূন্য, তার মানে এটা হলো তার কার্টেসীয় প্রকাশ। এটাকে আমরা যদি অয়লারিয়ান ফর্মে প্রকাশ করি তাহলে আসে কি, এটা কোন চতুর্ভাগে দেখি তো, তাহলে এখানে আছে, তাহলে এটা বুঝতেছি যে আর এর ভ্যালু হলো 64 অ্যান্ড ই টু দি পাওয়ার আই, কোনটা হলো পাই, কিন্তু আমরা কি করি টু পাই যোগ করতে পারি, তাতে কোনো ভ্যালুর চেঞ্জ ঘটে না। আচ্ছা, তাহলে আমরা টু পাই যোগ করলাম, ঠিক আছে। এখন আমরা এটার কি বের করতে বলছে, ষষ্ঠমূল, তার মানে এই জেড এর যে মাথার উপর কি 1/6, তাহলে এটা আমাকে বের করতে বলছে, তাহলে আমরা 1/6 দিয়ে দিলাম, পাই প্লাস 2n পাই, এন্ড মাথার উপর কি আছে 1/6 আছে। আচ্ছা, এখানে আমরা n এর ভ্যালুগুলা ভ্যারি করতে পারি, তাহলে আমরা n এর ভ্যালু শূন্য কত পর্যন্ত যাব, এই যে 6 আছে তার মানে শূন্য থেকে 5 পর্যন্ত আমরা ভ্যালুগুলা নিব, কারণ আমরা ষষ্ঠ মূলে দেখছিলাম যে আমরা 6টা ভ্যালু পাইছিলাম, তাই না, তো এখানেও আমরা দেখব যে 6টা ভ্যালু নেওয়ার জন্য শূন্য থেকে 5 পর্যন্ত নিব। তাহলে শূন্য যখন নিব তখন কি আসবে, তখন একটা ভ্যালু আসবে জেড এর, তাহলে ওইটা কত আসবে 6, এটা লেখা যায়, তাহলে ই টু দি পাওয়ার আই, আর শূন্য বসাইলে ওটা পাই হয়, সো এটা আসে হলো 2, ঠিক আছে। এটা 1/6 করলে আসলে 2 আসার কথা, আমরা তাও একটু চেক করে নিই। 64 এর মাথার উপর 6, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমরা 2 লিখতে পারি, আর ই টু দি পাওয়ার আই, আর এখানে পাই আর একটা 6 ভাগ ছিল না, এই যে এটা এই 6টা, তো 6টা দিয়ে ভাগ করলাম তাহলে কি আসলো পাই বাই 6 আসলো। আচ্ছা, এই কোনটা কোথায়, ভ্যালু হলো 2 এন্ড কোনটা হলো পাই বাই 6 মানে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, তাহলে এই পয়েন্টটা এখানে পাইলাম, তাই না। তো
তো এটা আমরা যদি কার্তেশীয়তে প্রকাশ করি তাহলে কি আসবে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 2 cos of pi/6 প্লাস i of sin pi/6। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এটা একটা ভ্যালু। n এর মান যখন 1, n এর মান যখন 1 তখন কি আসে দেখি তো? যে এটা কিন্তু একটা ভ্যালু। আমরা সেটা কার্তেশীয়তে প্রকাশ করি বা পোলারে প্রকাশ করি অথবা অয়লারিয়ান ফর্মে রাখি। এটা কিন্তু একটা মূল। সো এটা যদি যদি রেখে দিই তাও হবে, অথবা এটাকে আমরা পোলারে সরি কার্তেশীয়তে যদি প্রকাশ করতে যাই তাও হবে। সো এটা কত আসে? এটা মানে হাফ প্লাস i 30 ডিগ্রি, সরি √3/2, আর এটা হলো হাফ। ঠিক আছে? ওকে। তারপর এটা কি হবে? n এর ভ্যালু আমরা যদি বসাই তাহলে তো এটার মাথার উপর চলে আসবে e⁻i। এই যে n এর ভ্যালু তখন 1, তখন কি হবে? পাই প্লাস 2 পাই। তার মাথার উপর কত আছে? এটা তো 64, তার মাথার উপর আছে 60। তাহলে এটাকে যদি আমরা আরো একটু এক্সপ্যান্ড করি তাহলে এটা পুরোটার উপর আছে, তাই না? ভ্যালুটা বড়াই, তাহলে লিখতে পারি 2 e⁻i, এটা কত? 3π/6। 3π/6 কে আমরা কি লিখতে পারি? π/2। ঠিক আছে? π/2 মানে কি? এই কোণটা, তার মানে এটার উত্তর হবে হলো 2i। ঠিক আছে? ওকে। তারপরে কি আছে দেখি তো? তারপরেরটা n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 2। তখন আমরা কি পাবো? ওই যে z টু দি ইকুয়াল টু 64 e⁻i পাই প্লাস, এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে কত হবে? 2 2 4 পাই, 4 পাই। ওকে। তার মাথার উপর কত আছে? 1/6। তাহলে এখানে আসবে 2 e⁻i 5 পাই/6। ঠিক আছে? 5 পাই/6। এটা আসলে কত ডিগ্রি? আমরা যদি চিন্তা করি তাহলে 5 পাই/6 আসে হলো 6, 150 ডিগ্রি। ঠিক আছে? 150 ডিগ্রি। তার মানে হলো 2 cos of 150 প্লাস i sin of 150। এটা লিখতে পারি। তাহলে এটার যে ভ্যালু আসবে আমরা ওটা লিখে দিব। বেকার। অবশ্যই একটা কার্তেশীয়তে ভ্যালু আসবে ক্যালকুলেটরে যদি আমরা বসাই, তাহলে এটা আমরা বসিয়ে দিব। এরপরের কাহিনী কি দেখি তো? এখনো তো শেষ হয় নাই। n এর মান 2। এখন যদি n এর মান 3 বসাই তাহলে কত হবে এখানে? n এর মান যদি 3 বসাই তাহলে কত হবে? ছিল কত? 64 e⁻i পাই প্লাস 2n পাই। সো n এর মান কত? 3। তাহলে 3 2 6 তার মাথার উপর কত আছে? 6। ওকে। তাহলে এখানে 2 e⁻i, এটা কত? 7 পাই/6। তারপরেরটা কত হবে? আমরা সিমিলারলি লিখতে পারি এখন। দেখো n এর মান যখন 2 ছিল তখন আমরা কি লিখতে পারছি? তখন মূলটা লিখতে পারছি, যে কি লিখতে পারছি? 2 e⁻i 5 পাই/6। ঠিক আছে? এখন কত হলো? 7, মানে 2 করে বাড়তেছে। তো n এর মান যখন 4, তো তাহলে z এর ভ্যালু হবে e⁻i 9 পাই/6, 9 পাই/6। তারপরটা কত হবে? n = 5 যখন z হবে 2 e⁻i 9 11 পাই/6। তাহলে এটা উত্তর, এটা উত্তর, এটা উত্তর, তারপর এটা উত্তর, এই যে 3 পাই/6 6 ছিল, এটা উত্তর, অ্যান্ড এই যে একটা উত্তর। ঠিক আছে? তাহলে আমরা 6টা মডিফাই পেয়ে গেলাম। আগে একটা প্রসেস দিয়ে করছিলাম, এখন আরেকটা প্রসেস অয়লারিয়ান মেথড দিয়েও করা শিখলাম। আচ্ছা, একটু এটা মুছে দিই। তাহলে অয়লারিয়ান মেথড দিয়ে কোনো ষষ্ঠ মূল বা পঞ্চমূল বা চতুর্থ মূল যেটাই বলুক আমরা বের করতে পারবো। যত মূল বের করতে বলবে তার এক আগে পর্যন্ত যাব, মানে 0 থেকে ওই সংখ্যা পর্যন্ত। যদি আমাকে চতুর্থ মূল বলে তাহলে কত পর্যন্ত যাবো? 0 থেকে 3 পর্যন্ত। যদি পঞ্চমূল বের করতে বলে তাহলে আমরা n এর মান কত পর্যন্ত যাব? n এর মান যাব হলো 0 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে? ষষ্ঠ মূল যদি বের করতে বলে n এর মান 0 থেকে 5 পর্যন্ত, মানে 6টা ভ্যালু নিব। ঠিক আছে? যত মূল বলবে, ঘনমূল বা ষষ্ঠ মূল এগুলো যদি বলে তাহলে আমরা কতগুলো নাম্বার নিব। আর ষষ্ঠ মূল বা চতুর্থ মূল বললে আমরা 0 থেকে ওই সংখ্যা 8 পর্যন্ত যাব। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করবো। এটা অনেক সহজ অঙ্ক, এটা কার্তেশীয় দিয়েও অনেক সহজভাবে করা যায়। কিন্তু আমরা কি করব? আমরা হলো পোলার দিয়ে করব। তো এই যেহেতু একটা ভ্যালু দেওয়া আছে, সো এটাকে কি লেখা যায়? প্লাস i, তাই না? ওকে। তো এটার আমরা যদি পোলারে প্রকাশ, সরি অয়লারে প্রকাশ করি তাহলে আর থিটা দিয়ে প্রকাশ করব। তাহলে আর এর ভ্যালু কত আসবে? 1/√2, তারপর 1/, তাহলে কত আসে এটা? এটা হাফ, এটা হাফ। হাফ হাফ যোগ করলে কত হয়? 1 হয়। তো এটা ভ্যালু 1 আসলো, আর ভ্যালু
অ্যান্ড এটা আসলে কোণ কত ডিগ্রি? তাহলে আমরা দেখলাম এটার কোণ কত ডিগ্রি? আমরা একটু দেখি তো কোণ কত ডিগ্রি? কোণ কত ডিগ্রিতে পাওয়া যায়? এটা হলো π/2 তে গেছে, তারপর হলো π/2 তে গেছে। তাহলে এই ফার্স্ট চতুর্ভাগ এবং এই কোণটা আসবে হলো tan ইনভার্স y/x করলে রুট 1/√2 1/√2 কেটে যাবে 45 ডিগ্রি বা π/4 আসে। ঠিক আছে? তাহলে i π/4 আসলো। আচ্ছা i π/4 আসলো। এখন এর মাত্রা কত আছে? 6 আছে। তার মানে এই যে 1 e টু দি পাওয়ার i π/4 তার মাত্রা কত? 6। তাহলে এখন বলো কত আসে? e টু দি পাওয়ার i 6 π/4 এটা তো কত আসে? কাটাকাটি করলাম 3 2 তাহলে e টু দি পাওয়ার 3 π/2 তাহলে 3 π/2 মানে কত? cos of 3 π/2 3 π/2 মানে হলো 180 ভাগ হলো 2 270 ডিগ্রি। ঠিক আছে? 270 ডিগ্রি কোথায় জানো? কোনটা হলো এখানে। তাহলে এটা i আসবে মাইনাস i। ওকে? আর প্লাস হলো cos of সরি আমরা যদি একটু ফ্রেশ ভাবে করি, এটা ফ্রেশ ভাবে যদি করি এটা তো আচ্ছা এটা আসলো। তারপরে কি e টু দি পাওয়ার এটা মানে আমরা লিখতে পারি cos of থিটা i sin থিটা। মানে cos থিটার মান তো 3 π/4 2। তাহলে আমরা যদি এই কোণটা একটু হিসাব করি এমনিতেও বের করা যায় এটা, তাই না? মাইনাস i এর উত্তর হবে হলো মাইনাস i। এটা অ্যান্সার। ওকে শিখলাম। আচ্ছা এটাও শিখলাম। আচ্ছা এখানে এগুলো আমরা একটু মিশিয়ে দিই। হুম আচ্ছা যদি মিশিয়ে দিই একটু। আচ্ছা এই ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করি যে কি অবস্থা। তো এর প্রথমটা তো 1 দেওয়া আছে তাই না? প্রথমটা 1 দেওয়া আছে। আমরা এগুলোকে কি করি 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ যা আছে ওইটা ওমেগার মাথার উপর উঠিয়ে দিই। তো এইরকম যদি অনেক বড় সংখ্যা থাকে ওমেগার মাথার উপর যেমন 19999 তো আমরা কি করব মাথার উপর যে সংখ্যাটা আছে সবগুলো যোগ করব। তাহলে কত আসে দেখি তো? 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 এটা একটা শর্টকাটের মতো মনে রাখতে পারো। ঠিক আছে? আমি একটু মুছে দিলাম। তাহলে কত আসে দেখি তো? 4 নং 36 37। তার মানে এই যে ভ্যালুটা পাইলাম ওমেগার মাথার উপর তার 37 আসলো। তাহলে এটা 37। হুম 37। এখন বলো 36 কে হলো 3 দ্বারা ভাগ করা যায় সেটা আসলে হলো 12 3 বারাং 36 তাহলে একটা অবশিষ্ট থাকে। তার মানে এখান থেকে যে ভ্যালুটা পাবো ওমেগা আসবে। ওই যে 3n প্লাস 1 ওইটার মতো। তো n এর পূর্ণ ভ্যালু 3 বারাং 36 সো এখান থেকে ওমেগাটা পাইলাম। এখন এটা কত আসবে তাহলে দেখি তো? 15557 তাহলে এটা কি লেখা যায়? 1 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 7 তাহলে এখানে 3 5 15 আর 8 15 আর 8 যোগ করলে হয় হলো 23 তাহলে ওমেগার মান হলো 23। এখন 23 আসছে 23 সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি 3 দ্বারা তাহলে কত আসে? 3 সাতটা 21 3 সাতটা 21 সো 3 গুণ 7 প্লাস হলো 2 তাহলে এই যে 2টা অবশিষ্ট থাকে যেটা ওমেগা স্কয়ার। তার মানে এটা আসছে হলো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এই যে ওমেগা and ওমেগা স্কয়ার তাহলে এটার ভ্যালু কত? শূন্য। তাহলে এটার ভ্যালু হবে শূন্য। আচ্ছা এটাও আমরা শিখলাম। আচ্ছা এখন আসো সঞ্চার পথের কিছু আলোচনা আছে এটা করিয়ে দিলেই আমার চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে? সঞ্চার পথ শেখার জন্য সঞ্চার পথ কি জিনিস ছিল? সঞ্চার পথ বলতে যদি আমরা একটা পিঁপড়াকে চিন্তা করি, পিঁপড়ার গতিপথ পথকে চিন্তা করি, তো এই পিঁপড়া যেই পথ দিয়ে হেঁটে যাবে আমরা এটা চিন্তা করবো যে একটা পিঁপড়া হেঁটে যাবে। তো এই পিঁপড়া যেভাবে হেঁটে যাবে আর হেঁটে যাওয়ার পর আমরা যে গতিপথটা পাবো সেটাকে সঞ্চার পথ হিসেবে চিন্তা করব। যদি পিঁপড়া কোনো একটা এইভাবে সোজা পথে হেঁটে যায় তাহলে এটা সরল রেখা। সরল রেখা রেখা যদি কোনো বৃত্তাকার পথে গেলে বৃত্ত, উপবৃত্তাকার পথে গেলে উপবৃত্ত, অধিবৃত্তাকার পথে গেলে অধিবৃত্ত। ঠিক আছে? তো আমরা এখানে জটিল সংখ্যায় আসলে এই যে সঞ্চার পথের কাহিনী কি আমরা তো সরল রেখায় সঞ্চার পথ শিখছি। তো এখানেও আসলে সঞ্চার পথের কাহিনী আছে। আচ্ছা আমরা সঞ্চার পথ সরল রেখা কখন পাই? এটা যদি x1 y1 হয় এন্ড এটা যদি x2 y2 হয় তাহলে আমরা এমন একটা রেখা তখনই পাবো যখন এই যে দূরত্ব আমরা যদি পি অফ এক্স ওয়াই ধরি এটা কি চলমান বিন্দু ওই পিঁপড়ার গতি পিঁপড়া যদি এইভাবে হেঁটে আসে তার মানে সবসময় কি থাকতে হবে এই যে এই দূরত্ব এবং এই পয়েন্ট থেকে দূরত্ব আমরা যদি লিখি এ বি তাহলে কি হবে এপি এবং এ বি এই দুটার অনুপাত সবসময় সেম থাকতে হবে তাই না? মানে সমান হইতে হবে সবসময় এই দূরত্বটা অনুপাত সেম না বলে আমরা দূরত্বটাই সেম বলতে পারি এই দূরত্ব আর এই দূরত্ব সবসময় সেম থাকতে হবে। আমরা যদি কাছে চলে আসি তাও এটা হইতে হবে, আমরা যদি এটাতে চলে আসি তাও এটা হইতে হবে, আমরা যদি বিপরীত দিকে যাই তাও সমান হইতে হবে। ঠিক আছে? তাহলে ওই গতিপথটা হয় সরল রেখা। তার মানে এখানে লিখতে পারি এপি ইকুয়াল টু বিপি। তাই না? তো এপি আমরা সরলরেখায় যখন শিখছিলাম দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হলো x1 হোল স্কয়ার প্লাস হলো আমরা কি করতেছি পি এবং এ এর এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব বের করছি তাহলে কত হইলো ওয়াই ওয়ান এর উপর হোল স্কয়ার আর বিপি যেটা ছিল সেটা কত আসবে এক্স মাইনাস এক্স টু তারপর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু তারপর হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা কি পাইলাম এক্স
ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হতে হতে পি এর দূরত্ব, তাই না? পি এর দূরত্ব, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হতে পি এর দূরত্ব। আবার দেখি এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে পি এর দূরত্ব, আর এটা কি এক্স টু ওয়াই টু থেকে পি এর দূরত্ব, এটা কি এক্স টু ওয়াই টু থেকে পি এর দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা সরলরেখা তখনই পাবো যদি দুইটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর সঞ্চার পথ সবসময় সেম ডিস্টেন্সে থাকে। আচ্ছা, আমরা তাহলে সরলরেখার কনসেপ্টটা ভালো মতো শিখে গেছি। এখন আমরা একটু যদি বৃত্তর কথা বলি, যেমন আচ্ছা, আমি যদি এখন লিখি জেড মাইনাস থ্রি, তো জেড ইকাল টু কি নর্মালি জানি এক্স প্লাস আই ওয়ান, তো এটার আমরা মডুলাস দিলাম, ইকাল টু লিখলাম ফাইভ। এটা কিসের সমীকরণ আমি জিজ্ঞেস করলাম, সমীকরণটি কি জিজ্ঞেস করলাম, তাহলে এটা কি হবে এক্স প্লাস আই ওয়াই মাইনাস থ্রি, যেহেতু এটা কি বাস্তব সংখ্যা, সো এক্স প্লাস থ্রি প্লাস আই ওয়ান, তো এটার মান কিভাবে বের করে, রুট করে, রুট ওভার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার ইকাল টু, এই পাশে একটা কিছু একটা আছে, ইকাল টু ফাইভ আছে, ফাইভ আছে। তো আমরা যদি এটা সরিয়ে দিই তাহলে কি আসে, প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি ফাইভ স্কোয়ার মানে পঁচিশ। তাহলে এটা দেখে আমরা কি মনে হচ্ছে, হুম, এটা দেখে কি মনে হচ্ছে, এটা দেখে বৃত্ত মনে হচ্ছে না? এবং বৃত্তের কেন্দ্র কি, আমরা যদি বৃত্তের আদর্শ সমীকরণ দেখি ওয়াই মাইনাস কে তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে কি এটার হলো বৃত্ত, এবং বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হয়েছে এই যে এটার সঙ্গে যদি তুলনা করি তাহলে ওইখান থেকে পাই হলো মাইনাস থ্রি, আমরা যদি একটু এটা পাই মাইনাস থ্রি, অ্যান্ড এটার কে ভ্যালু কত, শূন্য, সো মাইনাস থ্রি শূন্য কেন্দ্র, এবং ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো ফাইভ। ওকে, আমরা এটা শিখলাম, তাই না? আচ্ছা, আচ্ছা এটাও শিখলাম। এখন আসো আমরা একটু উপবৃত্ত নিয়ে কথাবার্তা বলবো। উপবৃত্ত কেমন হয়, এইরকম। তো উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, এস ওয়ান এন্ড এস টু। তো আমরা একটা সঞ্চার পথ চিন্তা করতে পারি এক্স ওয়াই, সো এখান থেকে যে দূরত্বটা হয়, যদি উপবৃত্ত পড়ে থাকো বা কনিক রিলেটেড জিনিসপাতি পড়ে থাকো তাহলে এখানে লেখা যায় এস ওয়ান পি প্লাস হলো এস টু পি ইকাল টু হলো টু এ, মানে বৃহদাক্ষের সমান, এটা আমরা বৃহদাক্ষ ধরছি, সেটা হলো টু এ। ঠিক আছে? তো এটা লেখা যায়। আচ্ছা, এটা লেখা যায়। তাহলে পি যেটা পয়েন্টটা পাইছি, পি পয়েন্টটা কি ছিল, চলমান পয়েন্ট না? আর এটা কি, এটা একটা এক্সট্রা পয়েন্ট যেটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান অ্যান্ড এক্স টু ওয়াই টু। ঠিক আছে? তা আমরা জেড যখন লিখছিলাম তাহলে জেড মাইনাস এ এটা লিখলাম, প্লাস হলো জেড মাইনাস বি এটা লিখলাম, কিন্তু কে সামথিং কে একটা আসলে লিখলাম। আচ্ছা, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই মাইনাস এ প্লাস হলো জেড মাইনাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস বি ইকুয়াল টু কি, ঠিক আছে? তো এটা মানে কি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার উপর রুট আছে, এটার উপর রুট আছে, প্লাস কি আছে এটা এক্স মাইনাস বি তারপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো কি। আচ্ছা, এটা এখন দেখি তো এইটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে হলো এ, আর এটা কি জিরো, তাহলে এ জিরো পয়েন্ট থেকে এক্স ওয়াই দূরত্ব, তাই না? তাহলে এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা কি এ জিরো পয়েন্ট হইতে এই যে পি এক্স ওয়াই দূরত্ব, এটা কি, তাই না? আমরা দূরত্ব নির্ণয় সূত্র যখন দেখছি তখন তো এটাই আসছিল। তারপর এটা কি বোঝায়, বি জিরো, বি জিরো, এখান থেকে যে পয়েন্টগুলো পাই, তাহলে বি জিরো পয়েন্ট, তাহলে এই যে পয়েন্টটা পাইলাম এটা কি বি জিরো পয়েন্ট না? হ্যাঁ, এটা কি বি জিরো, এটা এ জিরো অ্যান্ড এটা বি জিরো, বি জিরো পয়েন্ট থেকে এক্স ওয়াই দূরত্ব কি বের করতে পারি, এই যে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান তারপর হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এখান থেকে পাই এটা, চলো বি জিরো পয়েন্ট থেকে দূরত্ব, তো এটা কি ছিল এস ওয়ান থেকে পি এর দূরত্ব, এস টু থেকে পি এর দূরত্ব, এটাই আমরা বের করছি, এস ওয়ান থেকে পি এর দূরত্ব, এস টু থেকে পি এর দূরত্ব। এটা কি আসছে, একটা কনস্ট্যান্ট আসছে, সেটা হলো টু এ। তো এখন এটাই বুঝতে হবে যে কে এর ভ্যালুটা যখন টু এ আসবে তখন এটা হবে উপবৃত্ত। এবং উপবৃত্ত হইতে গেলে বলো বৃহদাক্ষ এস ওয়ান এস টুর যেটা আছে, এস ওয়ান অ্যান্ড এস টু এই যে মধ্যবর্তী দূরত্ব, এটা কি অবশ্যই টু এর চেয়ে ছোট হবে, মানে কে যে ভ্যালুটা আমরা ধরছিলাম অবশ্যই কে এর চেয়ে ছোট হবে, এটা তো কে ধরছিলাম, তো কে এর চেয়ে অবশ্যই ছোট হইতে হবে। আমরা যদি আবার দেখি বৃহদাক্ষ ছিল পুরাটা, আর আমরা যেটা এস ওয়ান এস টুর মধ্যবর্তী দূরত্ব সেটা ছিল এতটুকু, তাহলে অবশ্যই এতটুক যে দূরত্ব সেটা বৃহদক্ষের চেয়ে ছোট হবে। আচ্ছা, আমরা উপবৃত্তও শিখলাম। তো আমরা একটু চিন্তা করবা যে এটা আসলে কিসের সমীকরণ, জেড মাইনাস বি ইকাল টু কে, ঠিক আছে? এটা একটু চিন্তা করবা যে এটা আসলে কিসের সমীকরণ, এবং এটার ক্ষেত্রে এস ওয়ান এস টুর ভ্যালু অবশ্যই টু এর চেয়ে বড় হইল।
তখন এটা কিসের সমীকরণ হবে, এটা একটু চিন্তা করবা। ওকে, ওকে, থ্যাংক ইউ। আজকের মনে হয় এতটুকু। জটিল সংখ্যার আমরা মোটামুটি 4টা ক্লাস করছি। এই ক্লাসগুলো করে অবশ্যই যদি আমরা বইয়ের ম্যাথগুলো ঠিকমতো সলভ করতে পারি তাহলেই এই অধ্যায় সম্পর্কে একটা ভালো ধারণা আসবে, এবং প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে, তাহলেই কি ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, এবং এরপরে আর কি পরীক্ষা ভালো করতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ। ওকে।